যেগুলো আমরা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে সলভ করতে পারিনি, এরা হচ্ছে রিয়েল স্পেসের এলিমেন্ট। রাটটা মারাবো না, পুরো কনসেপ্ট শেখাবো। এগুলো ছাড়াও তো এই ধরনের পলিনোমিয়ালও আছে রে বাবা এর মধ্যে। পৃথিবী কোথায় আছে? না সৌরজগতে। কথা দিচ্ছি তোমরা জীবনেও ভুলতে পারবে। আচ্ছা, গ্র্যাভিটেশন থিওরি মানে কি? তো এই যে চেঞ্জটা, এটাকে রিয়েল নাম্বার দিয়ে ব্যাখ্যা করা সহজ নয়। মানে দেখতেই পাচ্ছি এটা একটা প্যারাবোলিক পাথ। ডেরিভেটিভ করে আমরা নেচারের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে প্রকাশ করবো। ডেরিভেটিভ তো আমি পৃথিবীর যে কোনো ফাংশনকে করতে পারি, অ্যানালিসিস নিয়ে পড়ে দেন ক্যালকুলাস এ রিসার্চ করতে পারবো। सेट्स रिलेशन ट्रिग्नोमेट्री कॉन्सेप्ट्स तो तेरी सारी है, लेकिन अकेला इंटीग्रेशन अब भी सब पे भारी है। আজকে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন সিরিজের বাই পার্টস দিয়ে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় বা ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। এবং এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, যেগুলো আমরা মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে সলভ করতে পারিনি। সেই ধরনের কিছু ইন্টিগ্রাল আমরা বাই পার্টস দিয়ে সলভ করব। খুব ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেব, অনেক গুরুত্বপূর্ণ মেথড দেব, আর অ্যাজ ইউজুয়াল রাটটা মারাবো না, পুরো কনসেপ্ট শেখাবো। কিভাবে এই চ্যাপ্টারের যে ফর্মুলাটা সেটা আসছে এবং বাকি ফর্মুলাগুলো তোমরা ডিরাইভ করতে পারবে মুখস্থ বিদ্যা ছেড়ে, সেটা আমরা দেখব। খুবই লজিক্যাল ক্লাস হতে চলেছে। কিভাবে লজিক্যালি তোমরা অঙ্কগুলো করতে পারবে সেই অ্যাপ্রোচটা আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারটা শেষ করার সাথে সাথে বিল্ড করব। কেমন? তাই তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ অবধি করো। অনেকের হতে পারে এমন যে আগেও এটা করেছো বাট ভালো করে বুঝতে পারোনি, চিন্তা নেই। এই ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু আর সেই ডাউটটা থাকবে না যে বুঝতে পারিনি, কিচ্ছু হয়নি। যেটুকু শেখাবো আজকে, খুবই সামান্য শেখাবো আজকের এই ভিডিওতে। বাকি ভিডিওগুলোতে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব, কিন্তু আমি যেটুকু শেখাবো সেটুকু কথা দিচ্ছি তোমরা জীবনেও ভুলতে পারবে না। মানে হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস না করলে তো ভুলে যাবে, বাট এমন হবে না যে এই ক্লাসটা করার পরে তোমরা না বুঝে ফিরেছো। এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? তো তোমরা সিট বেল্ট বেঁধে নাও, খাতা পেন বের করো, সামনে রাখো বইটা, আর ফোনটা একটু তোমার থেকে দূরে সরিয়ে রাখো, কেননা হাতে থাকলে তোমার হাত কি বলে চুলকাবে স্ক্রল করার জন্য, তাই একটু দূরে সরিয়ে রাখো ফোনটা। কেমন? বোঝা গেছে? আচ্ছা, আমরা অঙ্কে ফিরে আসি। তার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। একটু 2 মিনিট সময় হবে তোমাদের কাছে? 2 মিনিট সময়। তোমরা এই যে চ্যানেলে অঙ্কের ক্লাসগুলো দেখছো, প্রচুর ক্লাস তোমরা পাবে। একটু খুঁজে দেখো, প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইত্যাদি ইত্যাদি, প্রবাবিলিটি, অনেক চ্যাপ্টার, অনেক ক্লাস আছে, ঠিক আছে? এবার এই যে ক্লাসগুলো তোমরা করছো, সেই ক্লাসগুলোর জন্য তোমরা কিন্তু এখানে কোনো ফিস দিচ্ছ না, তোমাদেরকে টাকা দিতে হচ্ছে না অ্যাজ সাচ, ঠিক আছে? আমরা তোমাদের থেকে 1 টাকাও নিচ্ছি না ফিস হিসেবে। অন্য জায়গায় তোমরা দেখবে যে টিউশন পড়তে গেলে 500-700 টাকা পার মান্থ তোমাদের দিতে হয়, বা কোনো অনলাইন কোর্স কিনলে সেখানে 1000, 2000, 3000 এরকম কোর্সের দাম পড়ে যায়। তো সেই জায়গাটা তোমাদের কিন্তু টাকা দিতে হচ্ছে না। এবার তোমরা একটা জিনিস জানবে, একটা ইউটিউবে ভিডিও বানাতে গেলে, বা বিশেষ করে ভিডিও নয়, মানে ভুংভাং ভিডিও নয়, একটা ক্লাসের ভিডিও বানাতে হলে অনেক কিছু ফাইন্যান্সিয়াল দিক থাকে। যেমন ধরো তোমার এই পিছনে যে বোর্ডটা রয়েছে, হোয়াইট বোর্ডটা, সেটা কিনতে হয়েছে, আমার হাতে মার্কার রয়েছে, সেটা কিনতে হয়েছে, এবং প্রত্যেক 1-2 ক্লাসের অন্তর অন্তর বা প্রত্যেক ক্লাসের পরে আমাকে কিন্তু কালি চেঞ্জ করতে হয়, মার্কারে ঢালতে হয়, তো সেই কালির বোতলগুলো কিনতে হয়। এছাড়াও তোমাদের মোবাইল ডেটার খরচা রয়েছে, সেখানে তোমার এই যে ভিডিওগুলো হয়, তোমার একটা র ফাইল 8 জিবি, 9 জিবি, 10 জিবি, 12 জিবি করে হয়, তো সেগুলোকে আপলোড করা ড্রাইভে, তারপর সেখান থেকে ডাউনলোড করে এডিট করে আবার আপলোড করা, এগুলোর পেছনে কিন্তু অনেক খরচ থাকে, ঠিক আছে? এবং সেই খরচগুলো কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব থেকে টাকা পয়সা কিন্তু আসে না সেইভাবে, ঠিক আছে? আর একটা এডুকেশন চ্যানেলে ইনকাম করা মানে তোমরা জানো সেটা চারটিখানি কথা নয়, ঠিক আছে? এবার এই অবস্থা দাঁড়িয়ে যে টাকাটা খরচা হচ্ছে, যে ফাইন্যান্সিয়াল খরচটা হচ্ছে, সেটা কিন্তু পুরোটাই আমার পকেট থেকে যাচ্ছে, ঠিক আছে? মানে পার্সোনালি আমার থেকে। তো তোমরা যদি মনে করো যে আমরা সাগরদাকে কিছু ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করবো, মানে অ্যাজ আমাকে নয়, চ্যানেলকে, যাতে করে তোমাদেরকেই এডুকেশনাল ভিডিওস, ভালো ভালো পড়ানোর ভিডিওস, লেকচার্স আপলোড করতে পারি, এবং সেটা ফ্রি অফ কস্ট হতে পারে, সেজন্য যদি তোমরা কিছু কন্ট্রিবিউট করতে চাও, তাহলে স্ক্রিনে একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা তোমরা সেভ করে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। সেখানে তোমরা কিন্তু নিজেদের সাধ্য মতো যে যেমন পারো গুরুদক্ষিণা হিসেবে সেটাকে এখানে কন্ট্রিবিউট করতে পারো, এবং এই টাকার 1 টাকাও আমি নেব না। এই পুরো টাকাটাই কিন্তু চ্যানেলের উন্নতির কাজে, এবং এই যে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, মার্কার, পেন, বোর্ড, আরও একটা নতুন বই, কিছু টেস্ট পেপার হতে পারে, বা কিছু কোশ্চেন ব্যাংক হতে পারে, বা ভালো ভালো রেফারেন্স বই হতে পারে, যেগুলো করলে আমরা একটা ভালো ক্লাস ডেলিভার করতে পারবো, সেই জিনিসে খরচা হবে, ঠিক আছে? তো যে যেমন পারো সাধ্য মতো পাঠিয়ে দিও, ঠিক আছে, অ্যাজ এ গুরু দক্ষিণা হিসেবে। তবে এমন নয় যে যারা পাঠাবে না তাদেরকে আমি গুরু দ্রোণাচার্যের মতো একলব্যের আঙুল কেটে নেবো, বা পরশুরামের মতো আমি অভিশাপ দিয়ে দেবো, এরকম কিছুই নয়। যে দিতে পারছো
সেও আমার কাছে সমান, যে দিতে পারছো না সেও আমার কাছে সমান, ঠিক আছে? বাট যদি সামর্থ্য থাকে একটু দিও, ঠিক আছে? সাপোর্ট করো, যে তোমাদেরই ভালোর জন্য টাকাটা ব্যয় হবে। ওকে, তো আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস শুরু করছি। তবে একটা জিনিস তোমরা একটু ভাবো, জাস্ট গল্পের ছলে বোঝার চেষ্টা করো, কোনো চাপ নেই। আমি প্রথম ভিডিওগুলোতে যখন আমি ইনডেফিনাইট ইন্টিগ্রাল পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, বা এটা খুবই অবভিয়াস একটা ব্যাপার, একটা ফাংশন আছে, আর একটা ফাংশন আছে, এবং ফাইনাইট খানা এন খানা ফাংশন আছে, ঠিক আছে? f1x f2x এরকম করে করে ফাংশন আছে, এবং তাদের মাঝখানে যোগ থাকতে পারে অথবা বিয়োগ থাকতে পারে, ঠিক আছে? এবং সেটাকে ইন্টিগ্রেট করতে বলা হচ্ছে। ফর এক্সাম্পল, তোমাদের মনে করো এই যে ফাংশনটা sin x প্লাস cos x dx ইন্টিগ্রেশন, ঠিক আছে? এখানে দুখানা ফাংশন আছে, একটা sin x একটা cos x, এবং এদের মাঝখানে রয়েছে প্লাস। এটা তোমরা খুবই অবভিয়াস ব্যাপার, খুবই সাধারণভাবে তোমরা কি করো না, একটা ফাংশনকে আলাদা করে নাও, তারপর আবার একটা ফাংশনকে আলাদা করে নাও, নিয়ে যেটা এর ইন্টিগ্রেশন যেটা হবে সেটা তোমরা লিখে দাও, এর ইন্টিগ্রেশন যেটা হবে সেটা তোমরা লিখে দাও, দিয়ে ডান করে দাও, এখানেই তোমাদের অঙ্কটা শেষ হয়ে যায়, তাই তো? এটাই করে করে আসছো এতদিন ধরে, এবং এতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস তোমরা করে আসছো, মনে করো কোনো একটা কে আছে, ঠিক আছে? কেটা একটা যে কোনো বাস্তব সংখ্যা কে আছে, এবং কে এর সাথে একটা এফএক্স আছে, এবং সেটাকে তোমাদের ইন্টিগ্রেট করতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি বলো 2e টু দি পাওয়ার x dx, এটা যদি ইন্টিগ্রেট করতে বলো, তোমরা কি করে আসছো? তোমরা দুইটাকে বাইরে বের করেছো এবং এটাকে ইন্টিগ্রেট করেছো, এবং এর ইন্টিগ্রেশনটা তোমরা জানো টু দি পাওয়ার x আর এদিকে c, ঠিক আছে? এইভাবে তোমরা কাজ চালিয়ে আসছো, এবং এতে কোনো ক্ষতি নেই। এবং এই যে ব্যাপারগুলো জানো তো, এগুলো এই ছোট ছোট জিনিসগুলো না প্রুফ করা যায়, এগুলোর প্রুফ আছে, ঠিক আছে? পরবর্তীকালে তোমরা যখন বিএসসিতে পড়বে, যখন তোমাদের বিএসসিতে আই গেস এটা থার্ড সেমিস্টারে থাকে, আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তো এটা থার্ড সেমিস্টারই আমরা পড়েছিলাম, তোমরা যারা অন্য ইউনিভার্সিটিতে যাবে সেখানে হয়তো থার্ড ফোর্থ ফিফথ যে কোনো সেমিস্টারে থাকতে পারে। পেপারটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল ক্যালকুলাস বা রিমেন ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো সেই পেপারে না এই সমস্ত জিনিসগুলোর, এই সমস্ত এই যে কে টাইমস এফএক্সটাকে তোমরা লিখতে পারছো কে ইন্টু এফএক্স এর ইন্টিগ্রেশন, এই যে লিখছো, বা এই জিনিসটাকে তোমরা লিখছো ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশনটাকে আলাদা করে প্লাসের রেসপেক্টে মাইনাসের রেসপেক্টে, এটা করতে পারছো কেন জানো? সেই কেনটার উত্তর কিন্তু ওই পেপারটাতে আছে, রিমেন ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাসে কিন্তু ওই কেনর উত্তর আছে, এবং এই প্রমাণগুলো করা যায়, ঠিক আছে? এর প্রমাণগুলো ওই ইন্টিগ্রেশনের থিওরি থেকে করা যায়, বোঝা গেছে? কিন্তু এগুলো তো গেল একটা দিক। তোমাদেরকে যদি এমন বলে দেওয়া হয়, ধরো এরকম তো বাই চান্স আসতেই পারে, মনে করো একটা এফএক্স আছে আর একটা জিএক্স আছে, এবং তাদের ইন্টিগ্রেশন করতে হবে, দুটো ফাংশনের গুণফল, মাইন্ড ইট, দুটো ফাংশনের গুণফল, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি যদি বলো যে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন, এটা এফএক্স বলতে কি, এফএক্স বলতে এফএক্স ইকুয়াল টু এক্স, অর্থাৎ আইডেন্টিটি ফাংশনটা, আর জিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটা রয়েছে, বোঝা গেছে? এমন যদি থাকে তখন তোমরা কি করবে? আলাদা করে এটার ইন্টিগ্রেশন করবে, করে এটা গুণ করে দেবে, দেখে একটা ন্যাচারাল অ্যাপ্রোচ মনে হতে পারে এগুলো থেকে, রাইট? রাইট, এগুলো থেকে তোমাদের মনে হতেই পারে যে আমি এরকম করে দিই, তাহলেই তো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না বলো, সবাই কমেন্টে জানাও, এটা একটা ন্যাচারাল অ্যাপ্রোচ মনে হচ্ছে, কিন্তু এটা একদম ভুল, এইভাবে আমরা করতে পারি না, ঠিক আছে? কেন পারি না সেটার উত্তর আমি দেব, এক্ষুনি দেব, কিন্তু তার আগে তুমি এটা বলো, ddx অফ uv, এটা কি তোমাদের এমন ছিল যে ddx অফ u, আচ্ছা ddx অফ u টাইমস ddx অফ v, মানে একটা অপেক্ষক u একটা অপেক্ষক v, তাদের যখন তাদের গুণফলের ডেরিভেটিভ যখন তোমাদের করতে বলা হয়েছিল, তোমরা কি করেছিলে? ইউভি সূত্র লাগিয়েছিলে। তোমরা তো এইভাবে করোনি, তাই না? তাই না? এইভাবে তো তোমরা করোনি। তাহলে কেন তোমাদের এইটা মনে হচ্ছে, এই ন্যাচারাল অ্যাপ্রোচটা মনে হচ্ছে যে মাল্টিপ্লিকেশনটাও দুভাগ হয়ে যাবে? যদি ডেরিভেটিভের সাপেক্ষেই মাল্টিপ্লিকেশনটা দুভাগ হচ্ছিল না, তোমাকে কি করতে হচ্ছিল? এটা তো রং, তাহলে রাইট কোনটা? ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, এটা তো রাইট, তাই না? তেমনই এই কারণটার জন্যই ক্যালকুলাসে অনেকটা
কাউন্টার ইনটুইটিভ জিনিসপত্র থাকে এই জায়গাগুলোতে, ঠিক আছে। যখন মাল্টিপ্লিকেশন ডিভিশন হয় তখন আমাদের মনে হয় যে আচ্ছা এটা হতে পারে, বাট না, অ্যালজেব্রা আর ক্যালকুলাস কিন্তু একসাথে চলে না। ক্যালকুলাস অ্যালজেব্রাকে নিয়ে চলে, বাট অ্যালজেব্রার রুলও ফলো করতে বাধ্য নয়। ওর আলাদাই একটা অ্যালজেব্রা আছে, ঠিক আছে, অ্যালজেব্রা অফ ক্যালকুলাস, বা ক্যালকুলাসের আলাদা সূত্র আছে, ঠিক আছে। তো সেই জন্যে আমরা এই যে যখন মাল্টিপ্লিকেশন আকারে আসবে দুটো ফাংশনের, এরা তো দুটো রিয়েল নাম্বার নয়, তাই না, তাই জন্য এরকম বিহেভ করে না। রিয়েল নাম্বার হলে তার অ্যালজেব্রা মানছে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বলতে পারি, কিন্তু এগুলো তো রিয়েল নাম্বার নয়। এটা কোথাকার এলিমেন্ট বলো তো? ফাংশন স্পেসের এলিমেন্ট। মানে আমাদের এই যে 2, 3, 4, 5, 6 এই যে সংখ্যাগুলো, হাফ, √2, -7, এই যে সংখ্যাগুলো, এরা কোন স্পেসের এলিমেন্ট বলো তো? এরা হচ্ছে রিয়েল স্পেসের এলিমেন্ট বা রিয়েল লাইনের এলিমেন্ট। এরা প্রত্যেকেই রিয়েল লাইনের উপরে আছে। বাট এই যে gx = e⁻x, fx = x, fx = x², এই যে এলিমেন্টগুলো, এগুলো তো একটা ফাংশন। এই যে f g h, এই যে ফাংশনগুলো, এগুলো কিন্তু একটা বিশাল বড় স্পেসে আছে। সেই স্পেসটার নাম কি বলতো? সেই স্পেসটার নাম হচ্ছে ফাংশন স্পেস। ফাংশন স্পেস, ঠিক আছে। এবং এদের মধ্যেই খুব ভালো করে দেখো, এটা তুমি ইউনিভার্সের কথা চিন্তা করো। তুমি কোথায় আছো? না পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? না সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? ভিজিবল ইউনিভার্সের মধ্যে। ওকে, তেমনই তুমি ভাবতে পারো এটা হচ্ছে সমস্ত ফাংশনকে নিয়ে একটা স্পেস। আচ্ছা, তার মধ্যে কোথাও একটা পলিনোমিয়াল ফাংশনের স্পেস আছে। তার মধ্যে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা কেমন দেখতে? x² + 2, x + 1, x⁵ -9, এই যে রাশিমালাগুলো, হোয়াট এভার তুমি যা খুশি বানাতে পারো, সেই পলিনোমিয়াল স্পেসটা কিন্তু এই ফাংশন স্পেসের মধ্যে আছে। কেননা এরা প্রত্যেকে ফাংশন, কিন্তু এরাই যে একমাত্র ফাংশন তা নয়। এক্ষুনি দেখলাম e⁻x, sin x, এগুলো তো পলিনোমিয়াল নয়, বাট স্টিল এরা ফাংশন। তাহলে এরা কোথাও এখানে আছে ট্রিগনোমেট্রিক ফাংশন, কোথাও এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তো এই যে ফাংশন স্পেসের মধ্যে সবাই আছে, মিলেমিশে আছে। তাই একটা স্পেশাল ফাংশন হচ্ছে কি পলিনোমিয়াল, যেটাকে আমরা এইভাবে লিখি p(x) টাইপের জিনিসপত্র, ঠিক আছে, পলিনোমিয়াল স্পেস। এই পলিনোমিয়ালেরই মধ্যে, আচ্ছা এগুলো যদি পলিনোমিয়াল হয়, তুমি x এর কোএফিসিয়েন্টটাকে 0 করে দাও, তাহলে 2 একটা পলিনোমিয়াল, 1 একটা পলিনোমিয়াল, 9 একটা পলিনোমিয়াল, -3 এগুলো তো একটা পলিনোমিয়াল হিসেবে আমরা ট্রিট করতে পারি। কি পলিনোমিয়াল এগুলো? কনস্ট্যান্ট পলিনোমিয়াল বা ধ্রুবক বহুপদী সংখ্যা, ঠিক আছে। সেইগুলো আবার এর মধ্যে কোথাও আছে। এগুলো ছাড়াও তো এই ধরনের পলিনোমিয়ালও আছে রে বাবা এর মধ্যে, সেগুলো মনে করো এরকম জায়গায় আছে, আর এই কনস্ট্যান্টগুলো মনে করো এখানে আছে। আর এটাই কি অ্যাকচুয়ালি, এটাই তো অ্যাকচুয়ালি আমাদের রিয়েল নাম্বার, তাই না? যেখানে এক্স নেই, শুধুমাত্র সংখ্যা আছে, সেটাই তো রিয়েল নাম্বার। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। বোঝা গেল? তাই আমাদের যেটা অ্যালজেব্রাটা বেসিক্যালি আমাদের এই রিয়েল নাম্বারের উপরেই করা। অ্যালজেব্রা বা বীজগণিত, সেটা আমাদের রিয়েল নাম্বার এবং এই পলিনোমিয়াল স্পেস যেটা, তার মধ্যে আমরা ডিফাইন করি, এর মধ্যে চলাফেরা করি। কিন্তু যখন আমরা এই ছোট স্পেস থেকে বাইরে বেরোবো, যখন একটু বড় স্পেসে গিয়ে কাজ করব, সেই কাজটা কি? ক্যালকুলাস। ক্যালকুলাস অ্যাকচুয়ালি ফাংশন স্পেসের উপরে কাজ করে। তাই জন্য আমি সবসময় বলি, আগে তোমরা সেট থেকো, আগে তোমরা ফাংশন শেখো। ফাংশন শিখতে গেলে সেট শিখতে হবে, তো সেট শেখো, তারপর ফাংশন, রিলেশন ফাংশন শেখো, তারপর ক্যালকুলাসে আসো। যে টিচার রিলেশন ফাংশন সেট ছাড়া ক্যালকুলাস করায়, সেটা লজিক্যাল নয়, ঠিক আছে। এবং আমি মনে করি না যে সেখান থেকে কোনো স্টুডেন্টের ম্যাথের বেসটা খুব শক্ত হবে না। তাকে আলাদা করে রিলেশন ফাংশন শিখতে হবে, তারপরে সে ক্যালকুলাসে একটা ভালো পাকাড় তৈরি করতে পারবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এই ফাংশন স্পেসের মধ্যে হাজার হাজার ফাংশন আছে, সেখানেই কাজবাজ করাটা কি হচ্ছে আমাদের ক্যালকুলাসের মধ্যে পড়ছে। আমরা ক্যালকুলাসে কাকে নিয়ে ইন্টিগ্রেট করছি, কাকে ডেরিভেটিভ করছি? না, এই ফাংশনগুলোকে। আচ্ছা, ক্যালকুলাসের জন্ম কিন্তু নিউটন বাবা যেভাবে করেছিলেন, মানে স্যার আইজ্যাক নিউটন যেভাবে ক্যালকুলাসের জন্ম দিয়েছিলেন বা যেভাবে ক্যালকুলাসটা তৈরি করেছিলেন, সেটা কি জন্যে বলো তো অ্যাকচুয়ালি? সেটা তার গ্র্যাভিটেশন যে থিওরিটা, সেটাকে ম্যাথামেটিক্যালি এস্টাবলিশ করতে। আচ্ছা, গ্র্যাভিটেশন থিওরি মানে কি? সেই গ্র্যাভিটেশন থিওরি মানে আমাদের ইউনিভার্সের একটা ফেনোমিনা, সেটাকে কোয়ান্টিফাই করছেন, ঠিক আছে। তো সেই কোয়ান্টিফিকেশন এর সময়ে বেশ কিছু এমন জিনিসপত্র তিনি পেয়েছিলেন যেগুলো কিনা চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টলি। বোঝা গেল? কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টের নিচে আসছে পৃথিবীর টানে,
বা কারোর দিকে আকর্ষিত হচ্ছে, তার যে স্পিডটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তার পজিশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই যে চেঞ্জটা, এটাকে রিয়েল নাম্বার দিয়ে ব্যাখ্যা করা সহজ নয়, মানে এটা সম্ভব নয়। এটাকে একটা ফাংশনালি আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? মনে করো সাপোজ একটা তুমি ঢিল ছুটছো বা কিছু একটা কেউ মনে করো এখান থেকে একটা ঢিল ছুঁড়েছে, ঠিক আছে? বোঝা গেল? এটা একটা ঢিল ছুঁড়েছে জাস্ট এখানে, ঠিক আছে? তুমি কি করবে? এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কি ইউজ করব? আমরা রিয়েল নাম্বার ইউজ করব। কেন ইউজ করব রিয়েল নাম্বার? আমরা তো দেখতেই পাচ্ছি এটা একটা প্যারাবোলিক পাথ, তাই না? এই যে এখান থেকে কেউ ঢিল ছুঁড়েছে, ঢিলটা এই পথে যাচ্ছে, তো এর গতিটা তো ক্রমশ চেঞ্জ হচ্ছে। যখন তার পজিশন এইখানে তার একটা আলাদা স্পিড, যখন তার পজিশন এইখানে তার একটা আলাদা স্পিড, সেই স্পিডের একটা আবার কম্পোনেন্ট এদিকে আছে, একটা কম্পোনেন্ট এদিকে আছে, অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। এই যে জিনিসগুলো, এই গতিটার দুটো উপাংশ, এই জিনিসটা একটা ভেক্টর রাশি। এবং প্রথমত এটাকে দেখতে পাচ্ছ যে এটা একটা প্যারাবোলিক মোশন, এটাকে এখানে রিয়েল নাম্বার দিয়ে ব্যাখ্যাই করা যাবে না, এখানে আমাদের ফাংশনস লাগবে, ঠিক আছে? বা আরো প্রিসাইজলি বলতে গেলে, যখন নেচারের জিনিসপত্রগুলো হয়, নেচারের সবকিছু তো ডাইনামিক সিস্টেম, তোমরা তো এটা ফিজিক্সে পড়েছো যে সবকিছুই চলমান, কেউ কিন্তু রেস্টে নেই। তাই জন্যে সেই চলমান জিনিসটাকে, যে কোনো ডাইনামিক সিস্টেমকে ব্যাখ্যা করতে হলে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগে। একটু যখন উঁচু ক্লাসে পড়বে তোমরা তখন দেখবে ন্যাচারালি অকারিং জিনিসপত্রগুলো কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে আমাদের অঙ্ক খাতায় অ্যারাইভ হয়। সেই ক্যালকুলেশনগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু করতে হয়। এমন নয় যে হঠাৎ করে আমি যোগ বিয়োগ করে আমি ন্যাচারাল কিছু ফিনোমিনাকে ব্যাখ্যা করে দেবো, না। ওই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাকে সলভ করার একটা অ্যাপ্রোচ লাগবে। বোঝা যাচ্ছে? তোমাদের এমনি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে নর্মাল অর্ডিনারি, সেটা আগে করো, তারপর তোমরা পার্শিয়াল শিখবে। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করতে হবে, তার জন্য ইন্টিগ্রেশন লাগবে। বোঝা যাচ্ছে তো? বা একটা নর্মাল জিনিস, সেটাকে যখন আমি নেচারের ভাষা ট্রান্সফর্ম করব, সেটাকে একটা ডেরিভেটিভ করে আমরা নেচারের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে প্রকাশ করব, তার জন্য কি লাগবে? ডিফারেন্সিয়েশন লাগবে। বোঝা গেছে? আমি খুব সহজ সহজ শব্দ ইউজ করছি, আমি নিজের বাক্যের উপরে খেয়াল রাখছি যে খুব কঠিন জিনিস যেন না বেরিয়ে যায় ক্লাসে, তাতে তোমাদের ভাবনা চিন্তা বেড়ে যাবে। এত কিছু বোঝার দরকার নেই, গল্প শোনো, এটাকে গল্পের মতন নাও। আমরা বিশ্বাস করো বিএসসিতে অনেক কিছু শিখতে পারবে, এখন এত লোড নিয়ে লাভ নেই, এখন ইন্টিগ্রেশন শিখবো। বাট হ্যাঁ, জিনিসটাকে ফিল করার জন্য আমরা এগুলো বলবো বা জানবো, ঠিক আছে? ওকে, কোনোদিন তোমরা বলো কমেন্টে, আমি আলাদা করে একটু হাই লেভেল নলেজ নিয়ে আলোচনা করবো, তাতে তোমাদের ভালো হবে, সমৃদ্ধ হবে, ঠিক আছে? বলো, অসুবিধা নেই, কিন্তু ক্লাসে নয়। আচ্ছা, এবার এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ যে রিয়েল লাইনে যা ঘটনা ঘটবে, এটা তো আবশ্যক নয় যে সেটা পলিনোমিয়াল স্পেসেও ঘটবে। আবার পলিনোমিয়াল স্পেসে যেটা ঘটনাটা ঘটবে সেটা আবশ্যক নয় যে এখানে ঘটবে। যেমন ধরো পৃথিবীর বুকে টেম্পারেচার আবশ্যক নয় যেটা মহাকাশের টেম্পারেচারের সাথে সমান হবে। পৃথিবীতে আছে কি? পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, এমন তো নেসেসারি নয় যে মহাকাশে সবার বায়ুমণ্ডল থাকবে, আকাশগঙ্গা ছায়াপথের বায়ুমণ্ডল থাকবে না। তেমনই যখন ছোট স্পেস থেকে আমরা আস্তে আস্তে বড় স্পেসে উঠছি, তখন আমাদের যে ন্যাচারালি অকারিং প্রপার্টিগুলো, সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই জন্য নতুন নতুন কিছু প্রপার্টি আমরা দেখছি, সেটাকে আমরা এই ছোট স্পেসে যা যা প্রপার্টি কাজ করতো যোগ বিয়োগের রেসপেক্টে, গুণভাগের রেসপেক্টে, সেগুলো আর কাজ করছে না, সেগুলো একটু অন্যরকম প্রপার্টি। যেমন ধরো এই যে ক্যালকুলাসের এই ফরম্যাটটা বা এই সূত্রটা ডেরিভেটিভের, ঠিক আছে, যে এটাকে আমাদের ন্যাচারালি দেখতে এরকম মনে হতো, বাট কিন্তু এটা এরকম নয়, এখানে কিন্তু অন্য একটা নিয়ম কাজ হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ক্যালকুলাসের ভাষা। এবার এই কারণটার জন্যই আমরা এই স্পেশাল ধরনের ইন্টিগ্রেশনকে ডাইরেক্টলি আমাদের যেটা মনে হচ্ছে সেইভাবে করতে পারি না, ঠিক আছে? এখানে দেখো তো, এখানে এটা একটা স্কেলার দিয়ে গুণ ছিল, তাই জন্য এটাকে হট করে বাইরে নিয়ে চলে আসতে পারছিলাম। কিন্তু এখানে কিন্তু এটা স্কেলার দিয়ে গুণ নেই, দুটো ফাংশন দিয়ে গুণ আছে, তাই জন্য ন্যাচারালি যেটা দেখে মনে হচ্ছে সেটা আমরা করতে পারি না। এখানে ক্যালকুলাসের ভাষা লাগবে। আর আমি এই সূত্রটা তো তোমরা বুঝেছো আশা করি, এই সূত্রটা দিয়েই কিন্তু আমি এই জিনিসটার একটা সমাধান তোমাদেরকে বের করব, ঠিক আছে? কোনো বইয়ের ভাষায় রাট্টা মারাবো না, কোনো কিচ্ছু করাবো না, জাস্ট এই সূত্রটা থেকে আমি এই ধরনের ফাংশনকে ইন্টিগ্রেট করার একটা ফর্মুলা ডিরাইভ করে দেখাবো তোমাদের সামনে নিজে। ওকে, চলো আমরা এই বোর্ডটা মুছি। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো কেন আমরা ফাংশনসদের সাথে ডিল করছি, কেন আমরা এইগুলো মোটামুটি শিখছি। তো আমি একটু বোর্ডটা মুছে আমি ফর্মুলাটাকে ডিরাইভ করে দেখাবো তোমাদের সামনে। আচ্ছা চলো, লেটস ডু কুছ তুফানি করতে হ্যাঁ। তোমরা কি জানো, একটা অপেক্ষক দেওয়া আছে মনে করো ইউ, আর একটা অপেক্ষক মনে করো ডাব্লিউ। এই দুটো ডেরিভেটিভ করতে তোমরা পারো। ডেরিভেটিভটা কি হবে বলো তো? এক্ষুনি বললাম ইউ কনস্ট্যান্ট, ডাব্লিউ ডেরিভেটিভ,
আবার ডাব্লু কনস্ট্যান্ট, ইউ এর ডেরিভেটিভ। ওকে, আচ্ছা বেশ। তো এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। কিন্তু আমরা কি চাইছি? আমরা চাইছি ইউভির ইন্টিগ্রেশন কি করে করতে হয় সেটা বের করতে। ইউভি, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটার কি ফর্মুলা হতে পারে সেটা আমরা বের করতে চাইছি, সেটা আমরা করব, এই ফর্মুলাটাকে হেল্প নিয়ে করব। আচ্ছা, প্রথম কথা, একটা জিনিস তুমি যদি দেখো, আমরা সবসময় কি করছি না, এইখানে ইন্টিগ্রেশনের সাইনটা আমরা আনবো কিভাবে? ইন্টিগ্রেশনের সাইন আনার জন্যে আমাদের এই ডিএক্সটাকে সরাতে হবে, পাশে নিয়ে যেতে হবে, রাইট? বেসিক্যালি ডি ইউ ডাব্লিউ যদি আমি করি, আর এটাকে আমরা যদি এরকম লিখি প্লাস এর সাথে যদি আমি ডিএক্সটাকে এইভাবে রাখি, তাহলেই তো আমি ইন্টিগ্রেশনটা আনতে পারবো, তাই না? ইন্টিগ্রেশন আনতে গেলে তো পাশে ডিএক্স লাগবে। তো এই যে এবার যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানে দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নাও তোমরা, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার জিনিসটা খাপে খাপ। আচ্ছা, তোমরা কি জানো ডি অফ জেড সেটা হবে জেড প্লাস সি। তোমরা কি জানো ডি অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি। আচ্ছা, তোমরা কি জানো ডি অফ ঘোড়ার ডিম সেটা হবে ঘোড়ার ডিম প্লাস সি, ঠিক আছে? তাহলে ডি অফ ইউভি বা ইউডাব্লিউ সেটার ইন্টিগ্রেশন কি হবে? ইউডাব্লিউ প্লাস সি। আচ্ছা, এখন আমি প্লাস সিটা দেবো না, ঠিক আছে? মনে করে এখন ইনডেফিনাইট আমি প্রিমিটিভই বের করছি, আমি এখন ইনডেফিনাইট ইন্টিগ্রাল বের করছি না, আমি প্রিমিটিভ বের করছি, ঠিক আছে? চলো, তাহলে এটা বের করলাম। এবার এদিকে তো আমাদের ইন্টিগ্রেশনের সাথে এটা হয়ে আমাদের এটা হলো, এদিকে কি হবে? এদিকে আমি জাস্ট এই প্লাসের রেসপেক্ট ইন্টিগ্রেশনটাকে ভাগ করে নিতে পারি দুভাগে, ডিডাব্লিউ ডিএক্স আর এখানে আমাদের ডিএক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন ডাব্লিউ ডিইউ ডিএক্স, এখানে ডিএক্স, কেমন? ওকে ওকে, বেশ। এবার দেখো খুব সুন্দর, দেখো আমরা যদি আইদার এই জিনিসটাকে ভি ধরি, তাহলে দেখো ইউ ভি ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, তার একটা ফর্মুলা আমি পেয়ে যাবো, রাইট? অথবা তুমি এই জিনিসটাকেও ভি ধরতে পারো, তাহলে ডাব্লিউ ভি বা ভি ডাব্লিউর জিনিস ফরম্যাটে আসবে, বাট আমি ইউভির ফরম্যাটে আনতে চাইছি, তাই এটাকে আমি ভি ধরছি, ঠিক আছে? তুমি এটাকে ভি ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, এটাকে যদি আমরা ভি ধরি তাহলে অনেক কিছু পাবো। এটা যদি ভি হয় সাপোজ, তাহলে ডিডাব্লিউটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে বলো তো? ডিডাব্লিউটা কি হবে? ডিডাব্লিউটা হবে রাইট, বোঝা গেছে? শিওর? খুব সহজ। আচ্ছা, এবার এখান থেকে তুমি ডাব্লিউর ভ্যালুটা বের করতে হবে আমাদের, রাইট? আমরা যদি এটাকে সাবস্টিটিউট করি, আমরা ডাব্লিউটাকেও তো সাবস্টিটিউট করবো রে বাবা। আমরা কি চাইছি? ডাব্লিউর কোনো বংশ এখানে রাখবো না, ডাব্লিউর বংশকে নিবংশ করব, এবং তার বদলে আমরা ভি এর বংশ আনবো, ঠিক আছে? মানে রামরাজ্য প্রতিষ্ঠা করব লঙ্কায়। ওকে, তো তার জন্য কি করতে হবে? এখানে আমাদের কোনোভাবে ইন্টিগ্রেশন করতে হবে, কেননা ডিডাব্লিউর ইন্টিগ্রেশন করলে তবেই ডাব্লিউ আসে, প্রত্যেকটা স্টেপ লজিক্যালি হবে, তাহলে এদিকেও ইন্টিগ্রেশন করতে হবে। বেশ। আচ্ছা, এই ইন্টিগ্রেশন তো এক্ষুনি দেখলে এটা ডাব্লিউই হবে অ্যান্সার। তাহলে ডাব্লিউর ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভিডিএক্স আসছে, তাহলে যেখানে যেখানে ডাব্লিউ আছে আমি সেখানে সেখানে এটা বসাতে পারি। ওকে, তাহলে দেখো এদিকে কি আছে, ডাব্লিউর বদলে আমি ভিডিএক্স বসাবো। আচ্ছা, ইউ এর জায়গায় ইউ থাকবে, ডিডাব্লিউ বাই ডিএক্স এর জায়গায় আমি ভি বসাবো, ঠিক আছে? ডাব্লিউর জায়গায় কি বসাবো আমি? আচ্ছা, ডিইউ ডিএক্সটাকে লিখে নিই, ডাব্লিউর জায়গায় কি বসাবো? ইন্টিগ্রেশন ভিডিএক্স, রাইট? আর এই ডিএক্সটা তো ছিলই, এই ডিএক্সটা অ্যাজ ইট ইজ এখানে বসবে, বোঝা গেল? আচ্ছা, আমি কার ফর্মুলা করতে চাইছি? আমি কার ফর্মুলা বের করতে চাইছি? আমি বের করতে চাইছি এই ফর্মুলাটা, তো এটাকেই আমি একদিকে রাখবো। শিওর? ওকে, তাহলে আমি এটাকে জাস্ট একদিকে রাখছি, আর এই জিনিসটাকে গোটাটা এদিকে আনছি। তাহলে প্লাস এই জিনিসটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে ডিইউ ডিএক্স, আবার এর মধ্যে কি হবে? এটা ডিএক্স। ওকে, তো এই হচ্ছে আমাদের গোটা জিনিসটা এলো। এবার এই ফর্মুলার বিউটিটা দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, কত সুন্দর বিউটি। তোমার ইন্ডিভিজুয়ালি দুটো ফাংশনের গুণ ছিল, একটা ইউ একটা ভি। আচ্ছা, এই ইউভি গুলো কিন্তু কনস্ট্যান্ট নয়, এরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইউ মানে হচ্ছে তোমাদের, ইউ মানে অ্যাকচুয়ালি ইউ এক্স, তার মানে এক্স এর একটা ফাংশন, ঠিক আছে? আমি জাস্ট শর্টে এটাকে ইউ লিখছি। ওকে, আচ্ছা, এনিওয়েজ, যেটা আমার বলার, এর বিউটিটা তোমাদেরকে আমি দেখাতে চাইছি। এর বিউটিটা কিভাবে দেখবো আমরা? কত সুন্দর ফর্মুলা দেখো। তোমার ইন্টিগ্রেশন ছিল কি?
দুটো ফাংশনের গুণফলের। এবার তার ফর্মুলা কি বের হয়েছে দেখো তো, একটা ফাংশন ইন্ডিভিজুয়ালি আছে, একটা ইন্ডিভিজুয়াল ফাংশনের ইন্টিগ্রেশন। ঠিক আছে, মনে করো সাপোজ তোমার কাছে রয়েছে, আমি কি বলবো এখানটায়, আমি এখানে তোমার এক্সাম্পল দিচ্ছি এক্স ই টু দি পাওয়ার এক্স, যেটা আমি করেছিলাম, এই ইন্টিগ্রেশনটা রয়েছে। ঠিক আছে, তুমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের একটা মানে ইন্ডিভিজুয়াল দুটোর মধ্যে একটা ইন্টিগ্রেশন করতে পারবে। মনে করো তুমি এটার ইন্টিগ্রেশন করতে পারবে, এক্স এর ইন্টিগ্রেশন তুমি করতে পারবে, তো সেটার ইন্টিগ্রেশন আলাদা করে তুমি করতে পারছো, রাইট? আর একটাকে কিছু করতে হচ্ছে না, এটা তোমার কাছে ইজি। তো তুমি সেইটার হেল্প নিয়ে এই ফর্মুলার অর্ধেকটা করে নিলে, আর এই জায়গাটায় কি করতে হবে, বাকি যে ফাংশনটা তুমি এখানে কনস্ট্যান্ট রেখেছো সেই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, ডেরিভেটিভ তো আমি পৃথিবীর যে কোনো ফাংশনকে করতে পারি, তুমি পৃথিবীর যে কোনো ফাংশন, আমি যে কোনো ফাংশনকে ডেরিভেটিভ করে দেবো চেন রুল দিয়ে। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই অ্যাজ সাচ, কেননা এটা খুব পসিবল, এটা এমন কোনো ইম্পসিবল ব্যাপার নয়। আচ্ছা, এই ভিতরের ইন্টিগ্রেশনটা সেটাও পসিবল, দেখতেই পাচ্ছ এটা পসিবল। চ্যালেঞ্জটা হচ্ছে আর একটা জায়গায়, লাস্ট মোমেন্টে এর ডেরিভেটিভটা আর এর যে ইন্টিগ্রেশনটা, এই দুটো জিনিস এর গুণফল কি ইন্টিগ্রেবল হবে, সেটা যদি হয়ে যায় তাহলে তো আমরা ডান, তাহলে তার কোনো সমস্যাই নেই, তাহলে বাই পার্টসে করে দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছ ফর্মুলার এত সুন্দর বিউটি যে আমরা ইন্ডিভিজুয়াল এক একটা করে ফাংশনের ইন্টিগ্রেশন করব এবং দুটোর যুগ্ম ফাংশনের ইন্টিগ্রেশনটা আমরা বের করে নিতে পারবো। কিন্তু সেখানেও একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? 1 নম্বর লিমিটেশন, ইন্টিগ্রাবিলিটি অফ ভি, এটা একটা লিমিটেশন। সবসময় যে তোমাদের এই ভিটা ইন্টিগ্রেবল হবে এমন তো কোনো কথা নেই, হতেই পারে দুটোই ডিফারেন্সিয়েবল করা যায়, কিন্তু কোনো একটা ইন্টিগ্রেবল করা যায় না, ইন্টিগ্রেশন করা যায় না, হতেই পারে, এটা হতেই পারে, কেউ কোনোটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো না, এমন ফাংশন তো হতেই পারে। তো এটা একটা লিমিটেশন। দ্বিতীয় লিমিটেশন কি না, এটা ইন্টু এটা সেটাকেও আবার ইন্টিগ্রেবল হতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে 2 নম্বর লিমিটেশন না, ইন্টিগ্রাবিলিটি অফ du dx টাইমস ইন্টিগ্রেশন vx। মনে করো তোমার এই স্টেজটা পার হয়ে গেল যে হ্যাঁ ভিটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে, স্টিল সেটাকে ইন্টিগ্রেট করার পরে যখন আমি ইউ ড্যাশ দিয়ে গুণ করব বা ডিউ ডিএক্স দিয়ে গুণ করব, সেটাকেও যে ইন্টিগ্রেবল করা যাবে বা ইন্টিগ্রেশন করা যাবে এমন তো কোনো কথা নেই। তো এই দুটো হচ্ছে আমাদের লিমিটেশন, বোঝা গেল? বাকি যদি এই দুটো লিমিটেশন কাটিয়ে উঠতে পারে ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো ইউ আর ভি, তাহলে কিন্তু ইউ ভি এর প্রোডাক্টের ইন্টিগ্রেশন আমরা বের করতে পারবো, বোঝা গেছে? স্টিল কিন্তু ইন্টিগ্রেশনটা ছেলের হাতের মোয়া নয়, তাই জন্য এখানে অনেক রিসার্চ চলছে। আমি একদম প্রথমে বলেছিলাম যে এই ফিল্ডে অনেক রিসার্চ এখনো বাকি আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসে, তো সেটা কিন্তু চলছে। ঠিক আছে, তো সেটা তোমরা যদি মনে করো যে হ্যাঁ পরবর্তীকালে ইন্টিগ্রেশনে আরও কিছু তোমরা কন্ট্রিবিউট করবে, তাহলে তোমরা রিয়েল অ্যানালিসিস নিয়ে পড়তে পারো, পরবর্তীকালে অ্যানালিসিস নিয়ে পড়ে দেন ক্যালকুলাস এ রিসার্চ করতে পারো, তো সেটা একটা দিক হতে পারে। তো ভালো করে পড়াশোনা করো, অঙ্ক নিয়ে যদি এগোতে চাও অনেক দিক আছে, ঠিক আছে, তুমি রিসার্চ করতেই পারো। শুধুমাত্র এই ফিল্ডে করতে হবে এমন কোনো বিষয় নয়, অ্যালজেব্রাতেও আছে, অনেক রকম ফিল্ড আছে, পরে দেখবো অনেক ফিল্ড খুলেও গেছে। সেগুলো নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, পড়ায় ফিরে আসি। তাহলে বোঝা গেছে তো, এবার আমরা ফর্মুলা মুখস্থ করব। কিভাবে মুখস্থ করব? ডেরিভেশনটা বোঝা গেছে তো, খুব সহজ লজিক্যালি আমরা ডিরাইভ করেছি এই ফর্মুলা থেকে। আমি কিন্তু যা যা পড়াচ্ছি সব কিন্তু ওই ডেরিভেটিভের সাথে লিঙ্ক করে করে পড়াচ্ছি, ঠিক আছে, এবং এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার হ্যাঁ এই ফর্মুলাটা দেখো, ডেরিভেশনটা ক্লিয়ার, কোনো সমস্যা নেই, আরেকবার দেখে নেওয়া দরকার হয়। আচ্ছা, এবার আমাদের ফাইনালি যেটা দাঁড়ালো যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট জিনিস আমরা যদি মনে রাখি, একটা ছোট্ট জিনিস, মানে ফর্মুলাটা কিভাবে তোমরা মনে রাখবে সেইটা, ঠিক আছে, বা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি যদি একটু বলি। এখানে তো দুটো ফাংশন তোমাদেরকে দেওয়া আছে, কি কি ফাংশন না, ইউ আর ভি। আচ্ছা, এবার দেখো তো অঙ্কে কোন ফাংশনের ইন্টিগ্রেবিলিটির উপর প্রশ্ন আছে। ডাইরেক্ট ইন্টিগ্রেশন তুমি কিন্তু ইউ কে করছো না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করছো তুমি ভি কে, ঠিক আছে। তো ভিটাকে আমি মনে করো সেকেন্ড ফাংশন হিসেবে নাম দিচ্ছি। কেন সেকেন্ড ফাংশন নাম দেবো? ডেরিভেটিভ মানে ফার্স্ট, ইন্টিগ্রেশন মানে সেকেন্ড, কারণ আমরা প্রথমে ডেরিভেটিভ শিখেছি, তারপর ইন্টিগ্রেশন শিখবো, আমি সেকেন্ড নাম দিচ্ছি। ইউকে আমরা নাম দিচ্ছি ফার্স্ট ফাংশন হিসেবে, ঠিক আছে, ইউকে আমরা ফার্স্ট ফাংশন হিসেবে নাম দিচ্ছি। আচ্ছা, এখানে অবশ্যই এটা আমাদের এক্স এর রেসপেক্টে করতে হবে, তাই ডিএক্স বসানো থাকবে একটা পাশে, ঠিক আছে।
এবার দেখো বিষয়টা কি বলতে চাইছি, এটার ফর্মুলাটা কিভাবে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে এই যে ইউটাকে আমরা প্রথম ফাংশন নাম দিয়েছি, তো তোমরা লেখো প্রথম ফাংশন ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, ঠিক আছে, এবং মাঝখানে একটা মাইনাস দেবে। প্রথম ফাংশন ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন প্রথম ড্যাশ বা প্রথমটা ডেরিভেটিভ যেটা বলবে ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন দ্বিতীয়, ইন্টিগ্রেশন দ্বিতীয়, এই দুটোর প্রোডাক্ট করে আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে, বোঝা গেছে? মোটামুটি এইভাবে তোমরা মনে রাখবে, প্রথমটা কনস্ট্যান্ট, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশনের ভিতরে প্রথমটার ডেরিভেটিভ ইনটু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, তার ইন্টিগ্রেশন, ঠিক আছে, ব্যাস এইটাই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। মনে রাখার জন্য এই লিমিটেশন দুটো ভালো করে মনে রাখবে, তাহলে দেখবো ফর্মুলাটা গোলাবে না, ঠিক আছে। ইন্টিগ্রেবিলিটি অফ ইউ বলেছি, ভি বলেছি, মানে ভিটাকে ইন্টিগ্রেট করতে হবে কোথায় না, এখানে ইন্টিগ্রেট করতেই হবে, ঠিক আছে। তাহলে প্রথম দ্বিতীয়র মধ্যে আমি এখানে ফিক্স হয়ে গেলাম যে দ্বিতীয়টারই ইন্টিগ্রেশন করতে হবে, প্রথম লিমিটেশন থেকে তোমরা এটা ফিক্স হয়ে যাবে। আর দ্বিতীয় লিমিটেশন থেকে তোমাদের এই ভিতরের জিনিসটা গোলাবে না, এই যে ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভিডিএক্স, এই গোটা জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে বেসিক্যালি, ঠিক আছে, বোঝা গেছে? তো এর থেকে সহজে আর কিভাবে বলবো বলো, যে এর থেকে সহজে ফর্মুলা মুখস্থ করার ট্রিক্স আর কি বলবো, আর ডিরাইভ করে তো দেখালাম। কেমন লাগলো অবশ্যই লাইক দেবে ভিডিওতে, ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কেননা এইগুলোই একমাত্র এখন কি বলে যোগ্যতার মাপকাঠি বা মানদণ্ড। আমার ভিডিওতে যদি আজকে 1000, 50,000, 1 লাখ যদি ভিউ আসে বা 1 মিলিয়ন যদি ভিউ চলে যায়, তবে এই সমাজ আমাকে একজন ভালো টিচার হিসেবে কনসিডার করবে এত কিছু বলার পরেও। আর যদি 100, 200, 500, 1000 ভিউজে আটকে থাকে তাহলে সমাজ বলবে যে কি পড়ায়, ভিউজ আসে না। তো এটা একটা হয়ে গেছে, বাট স্টিল আমি জানি যারা আমার কাছ থেকে শিখছে তারা আমাকে রেসপেক্ট করবে, ওকে, এই পরিশ্রমের মর্মটা তারা বুঝবে। আচ্ছা, এবার যেটা আমার বলার সেটা হচ্ছে এই যে এখানে একটা প্রশ্ন আছে, এই যে তোমরা ফার্স্ট ফাংশন কোনটা আর সেকেন্ড ফাংশন কোনটা সেটাকে আইডেন্টিফাই করবে কি করে? প্রশ্নে তো তোমাদের এইভাবে দেওয়া থাকবে না, প্রশ্নে ধরো দুটোই ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, মনে করো তোমার দেওয়া আছে এক্স টাইম এ টু দি এক্স, যেটা আমাদের এক্সাম্পল নিয়ে কাজ শুরু করেছিলাম, এটাই দেওয়া আছে। তো তুমি এখান থেকে কোনটাকে ফার্স্ট ধরবে? আচ্ছা, এটা তোমার মনে হচ্ছে একটা ফাংশন, এটা একটা ফাংশন মনে হচ্ছে, কিন্তু কোনটাকে ইউ ধরবে আর কোনটাকে ভি ধরবে, এটা তোমাদের যত অভিজ্ঞতা বাড়বে, যত অঙ্ক করবে বেশি বেশি, তত তোমাদের ঠোঁটস্থ হয়ে যাবে যে হ্যাঁ কোনটাকে ইউ ধরতে হবে, কোনটাকে ভি ধরতে হবে। কিন্তু আমি বলবো ইউ ধরা নিয়ে মাথা খামিও না। সারা পৃথিবী তোমাকে বলবে এটাকে ইউ ধরো, এটাকে ইউ ধরো, ইউ ধরার জন্য 1000টা রুল শেখাবে, বাট আমি বলবো ইউ ধরার পিছনে অত মাথা খামিও না, তুমি ইউ যে কোনো ফাংশনকে ধরে নাও, কোনো যায় আসে না, কেননা ইউ এর ইন্টিগ্রেবিলিটির উপরে কোনো প্রশ্নই নেই, ইউ এর উপর কোনো রেস্ট্রিকশনই নেই আমাদের কাছে। আমাদের একমাত্র রেস্ট্রিকশন কার উপরে? ভি এর উপরে। তোমরা যদি ভিটাকে সর্ট আউট করে নিতে পারো, যে একটা ভালো দেখে একটা ভি যদি চুজ করতে পারো যার ইন্টিগ্রেট করতে পারবে, এবং ইন্টিগ্রেশন করার পরে তুমি এই জায়গাটায় এসেও তোমাদের আটকাবে না মনে মনে যদি ভেবে নিতে পারো, তাহলে তুমি ডান, তোমাকে ইউ নিয়ে মাথা ঘামাতে হবে না, কেমন? তাই সবার আগে ভি এর উপরে মাথা ঘামাও, ঠিক আছে, ভি কোনটা হবে সেটা দেখার চেষ্টা করো, বোঝা গেছে? এইভাবে তোমরা এগোবে, এইভাবে অঙ্কগুলো করবে। আচ্ছা, ইনিশিয়ালি একটা রুল আমি তোমাদেরকে শিখিয়ে দিতে চাইছি, ইনিশিয়ালি, এটা কিন্তু সবসময় তুমি যে ইউজ করবে এমন কোনো বিষয় নয়। রুলটার নাম হচ্ছে লিয়েট, ঠিক আছে, এটা তেমন কোনো রুল নয়, ঠিক আছে, এটা ইউনিভার্সালি প্রুভেন রুল নয়, এটা প্রুভ করা নেই, ঠিক আছে, এটার কোনো প্রুফ নেই। তবে হ্যাঁ, অধিকাংশ অঙ্ক এই রুলে হয়ে যায়, আবার কিছু অঙ্ক এমন থাকে যেটা আমি এই রুল ছাড়াও করব বা এই রুলের ব্যতিক্রম থাকে, ঠিক আছে, যে এই রুলে পড়ছেই না, তুমি এই রুলে করলে অঙ্কটা গোল গোল ঘুরবে বা আটকে যাবে বা হবেই না, এরকম অনেক অঙ্ক আছে, ঠিক আছে, যেটা তোমরা যেই ফেইতে গেলে যেই অ্যাডভান্সের পেপারে অনেক প্রশ্ন এমন তুমি পাবে যেগুলোর কিন্তু এরকম লিয়েট ফিয়েট কাজই করবে না, ঠিক আছে, বা মেন্সেরও অনেক কোশ্চেন এরকম আমি দেখেছিলাম অনেকদিন আগে, আমাকে খুঁজতে হবে তাহলে। কিন্তু হ্যাঁ, আমি এটুকু শিওর যে হ্যাঁ এই রুলে সব অঙ্ক যে সলভ করবে এমন কোনো বিষয় নয়। আচ্ছা, স্টিল তোমরা কিন্তু এই রুলটা ফলো করবে। এই রুলটা আমি তাহলে বুঝিয়ে দিই। এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, আই মানে হচ্ছে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন মানে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন মানে এক্স, এক্স স্কোয়ার, কোনো পলিনোমিয়াল, এগুলো
টি মানে কি? টি মানে অ্যাকচুয়ালি ট্রিগনোমেট্রিক ফাংশন। ট্রিগো মানে সাইন এক্স কস এক্স ট্যান এক্স এগুলো। ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, টু দি পাওয়ার এক্স, এরকম জিনিসপত্র। ঠিক আছে? আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশনটাকে আইডেন্টিফাই করার নিয়ম। মানে যদি তোমাদের কাছে মনে করো একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তোমার টার্গেট হবে অ্যালজেব্রিক ফাংশনটাকে ইউ ধরার। ঠিক আছে? এই যে টেবিলটা এল, সবার আগে যদি লগ থাকে চোখ বন্ধ করে লগকে ইউ ধরে নেবে। ঠিক আছে? লগারিদমিক ফাংশনটাকে সেটাকে ইউ ধরবে। আচ্ছা, তারপরের অর্ডারটা হচ্ছে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন যদি থাকে সেটাকেও তুমি চোখ বন্ধ করে ইউ ধরবে। ঠিক আছে? তবে হ্যাঁ, যদি একটা লগ ফাংশন থাকে, যদি একটা ইনভার্স ফাংশন থাকে, তাহলে কিন্তু লগটাকে ইউ ধরবে, ইনভার্সটাকে ভি ধরবে। আচ্ছা, একটা ইনভার্স আছে, একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, তাহলে তোমরা ইনভার্সটাকে কিন্তু ইউ ধরবে। ঠিক আছে? অ্যালজেব্রিকটাকে ভি ধরবে। আচ্ছা, যদি একটা অ্যালজেব্রিক একটা ট্রিগনোমেট্রিক থাকে, তাহলে তোমরা অ্যালজেব্রিক ফাংশনটাকে ইউ ধরবে। যদি একটা ট্রিগনোমেট্রিক একটা এক্সপোনেনশিয়াল থাকে, তোমরা ট্রিগনোমেট্রিক ফাংশনটাকে ইউ ধরবে। তো ইউ ধরার জন্য এটা একটা নিয়ম। ঠিক আছে? এটা তোমরা বেসিক জিনিস, এটা একটু ফলো করবে, এটা কাজ করে, মোস্ট অফ দ্য কেসেস এগুলো কাজ করে। কিন্তু আমি যেটা বললাম সেটা মাথায় রাখবে যে ভি এমন একটাকে ধরতে হবে যেটাকে ইন্টিগ্রেট করাটা সহজ হয়। ঠিক আছে? কেননা ডিফারেন্সিয়েশন তো সবার করা সম্ভব, কিন্তু ইন্টিগ্রেশন করে দেখা তবেই না বিশ্বাস করব, তবেই না আমরা বলবো যে তুসি গ্রেট হো জাহাপানা তোফা কবুল করো। ঠিক আছে? তো এই যে জিনিসটা, এই যে কনসেপ্টটা, এটা কেমন লাগলো? ভালো খারাপ মন্দ বলবে কমেন্টে। তাহলে এটা সলভ করা যাক, কি বলছো? ক্যা বলতি পাবলিক? এর মধ্যে এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে কাকে ইউ ধরবো? আমরা অ্যালজেব্রিক ফাংশনটাকে ইউ ধরবো। ওকে, এক্সটাকে ইউ ধরবো। আচ্ছা, ফর্মুলাটা কি? ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশনের ভিতরে ইউ এর ডেরিভেটিভ, ভি এর ইন্টিগ্রেশন, তার ইন্টিগ্রেশন। ঠিক আছে? ব্যাস, তাহলে এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, এটা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিএক্স বাই এক্স, তার মানে ডিডিএক্স অফ এক্স, মানে এটা 1 হবে, আর এটার ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স অ্যাগেন ই টু দি পাওয়ার এক্স, তাহলে অ্যাগেন ইন্টিগ্রেশনের মধ্যে ই টু দি পাওয়ার এক্স, সেটার ইন্টিগ্রেশনও ই টু দি পাওয়ার এক্সই হবে। আচ্ছা, প্লাস সি কনস্ট্যান্ট। ঠিক আছে? ব্যাস, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। এই অঙ্কটার সলিউশন এটা। কত সহজ অঙ্ক! শুরুতেই আমরা এটা দেখে ভয় পেয়ে গেছিলাম যে এটা তো করতে পারবো না, কিন্তু দেখো আমরা করে দিলাম, ইজিলি করে দিলাম, 2 লাইনের অঙ্ক। বোঝা গেল? তো যেটাকে দেখে কঠিন মনে হয় সেটা অ্যাকচুয়াল কঠিন নয়, সেটাকে উইথ প্র্যাকটিস, উইথ সাধনা সহজ বানিয়ে নিতে হয়। তোমাদের যেই প্রিপারেশনও তেমন, নিট প্রিপারেশনও তেমন। প্রথমেই তুমি যদি প্রিভিয়াস ইয়ার দেখে ফেলো, তোমার মনে হয় ওরে বাবা একই অঙ্ক, একই জিনিস, একই প্রশ্ন, পারবো না। বাট যখন তোমরা ওই ডাইরেকশনে প্রিপারেশনটা নেবে, তখন তোমাদের মনে হবে যে ওয়াও, আমি কাল এটা পারতাম না, বাট আজ এটার অ্যাপ্রোচ নিতে জানি, পরশু এটা কমপ্লিটলি সলভ করতে পারবো, তারপর এটাকে আমি উইথ টাইম সলভ করতে পারবো। এইভাবে তোমাদের লেভেল আপটা হয়। আর ম্যাজিক তখনই ঘটে যখন তুমি গিভ আপ করতে রিফিউজ করে দাও, রাইট? তো গিভ আপ নয়, আমাদেরকে কন্টিনিউয়াসলি সঠিক ডাইরেকশনে প্রিপারেশন করে যেতে হবে, রাইট? তো চলো আমরা বেশ কিছু এক্সাম্পলস দেখে নিই, বেশ কিছু অঙ্ক দেখে নিই, তাহলে তোমাদের এই ফর্মুলাটা আরো ভালোভাবে মাথায় ঢুকবে। ওকে ওকে, লগ এক্স এর ডেরিভেটিভ তো তোমরা করে এসছো, বাট ইন্টিগ্রেশন কি কখনো করেছো? করোনি, আজকে করবে, দারুণ লাগবে। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ তো করে এসছো, ইন্টিগ্রেশন করেছো? করোনি, আজকে করবে। তো যখন আমরা নতুন জিনিস শিখি, সেই নতুন জিনিস দিয়ে নতুন নতুন প্রবলেম আমরা যখন সলভ করি, তাহলে সেই নতুন জিনিসটা আমাদের মাথায় আরো গেঁথে থাকে, রাইট? তো খুবই সহজভাবে আমরা এটাকে সলভ করবো। একটু ট্রিক অ্যাপ্লাই করবো, একটু টেকনিক অ্যাপ্লাই করবো। এখানে দেখো, তোমাদের দেখে মনে হবে অ্যাপারেন্টলি যে এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, এটা আবার বাই পার্টসের চ্যাপ্টারে কি করছে, কিন্তু এখানে দুটো ফাংশন আছে, দেখবে? দেখো, এই হয়ে গেল দুটো ফাংশন, কেমন? আচ্ছা, তোমার এখন মনে হবে যে আচ্ছা দাদা, এটা তো তুমি ঠিক আছে, তুমি আমাদেরকে বোকা বানানোর জন্য এখানে 1 ইন্টু এটা করলে, বাট 1টা তো স্কেলার, 1টাকে তুমি বাইরে বের করতে পারি, কিন্তু তোমাকে কে বললো 1টা স্কেলার? তুমি ধ্রুবক অপেক্ষক পড়েছো? দেখো, এই জন্য আমি বলি যে একটু রিলেশন ফাংশনটাকে ভালো করে পড়তে হয়। fx equal to 1 for all x belongs to real number, এই যে ফাংশনটা, এটা কি? এই ফাংশনের গ্রাফটা আগে বলো তো কেমন হয়?
যা বাবা, দাদা পড়াচ্ছিল ক্যালকুলাস, আবার এখন চলে গেল রিলেশন ফাংশনে। কি হবে? এটাই হবে, কিছু করার নেই। এই 1 এই 2 এই 3 মনে করো, এই 1 2 3, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এবার তুমি বলো, আমি সমস্ত রিয়েল নাম্বারের জন্য এফএক্স এর ভ্যালুটা কি ডিফাইন করেছি? 1 ডিফাইন করেছি। তো এই ফাংশনটা কেমন গ্রাফ দেবে? এই ফাংশনটা এই গ্রাফ দেবে। অর্থাৎ তুমি যদি জিরোতে দেখো এই ফাংশনটার ভ্যালু 1 পাবে, 1-এ দেখো ফাংশনটার ভ্যালু 1 পাবে, 2-এ দেখো 1 পাবে, 3-এ দেখো 1 পাবে। তাহলে এটা কেমন? এটা 1,1, এটা 2,1, এটা 3,1, এখানে কোথাও 5,1, এরকম চলছে, ঠিক আছে? তো বেসিক্যালি এই গ্রাফের উপরের পয়েন্টগুলো, যে দ্বিতীয় কোঅর্ডিনেটটা সেটা 1 আছে, ঠিক আছে? অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেটটা 1 আছে, কেননা এটা fx = 1 এর একটা ফাংশন, ঠিক আছে? আচ্ছা, fx = 1 ফাংশনের গ্রাফ, সরি 1 এর ফাংশন না। তো বুঝতে পারছো এই ফাংশনের গ্রাফ এটা, তো 1টা কেন ফাংশন হতে পারে না? হতেই পারে, ধ্রুবক অপেক্ষক। বোঝা গেছে তো? ক্লিয়ার? স্মাইল। চলো মুস্কুরাও। এবার দুটো ফাংশন হলো, এবার কোন ফাংশনটাকে আমি ইউ ধরবো, কোন ফাংশনটাকে ভি ধরবো? আচ্ছা, ধ্রুবক অপেক্ষক কেমন ধরনের অপেক্ষক আগে আমাকে বলো। ধ্রুবক অপেক্ষক বেসিক্যালি একটা অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক ফাংশন, ঠিক আছে? এই রে দাদা কি সব বলছে, এটা তো একটা কনস্ট্যান্ট, আবার এখানে অ্যালজেব্রা কি করে চলে এলো? হ্যাঁ, এটা অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে? ধ্রুবক অপেক্ষক একটা অ্যালজেব্রিক ফাংশন। আচ্ছা, তাহলে অর্ডারটা কার বেশি, ক্ষমতাটা কার বেশি? লগারিদমিক অ্যালজেব্রার থেকেও। তাহলে এটাকে আমি ইউ ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট ফাংশনটা এটা। তো আমি মনে মনে, তুমি লিখবে না এরকম ভাবে, মনে মনে ধরবে, আর এটা হচ্ছে ভি, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এবার কি হচ্ছে, আমাদের সূত্রটা কি না, যেটা আমাদের ইউ সেটাকে আমরা বাইরে লিখবো, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ঠিক আছে? মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু বি এর ইন্টিগ্রেশন। আচ্ছা, এই গোটাটা যেহেতু ইন্টিগ্রেশনের মধ্যে, তাই জন্য এখানে একটা ডিএক্স, ঠিক আছে? ওকে, এবার তো তোমরা করতে পারবে। সূত্রটা আরেকবার বলবো, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ঠিক আছে? মাইনাস ইন্টিগ্রেশনের ভিতরে ইউ ডেরিভেটিভ ভি এর ইন্টিগ্রেশন, গুণ করে দাও, ইন্টিগ্রেশন করে দাও, ব্যাস। আচ্ছা, তাহলে এটার অ্যাপারেন্টলি কি হবে? অ্যাপারেন্টলি বলছি, এসেনশিয়ালি এর ইন্টিগ্রেশনটা কি হবে? 1 ইন্টু ডিএক্স, মানে বেসিক্যালি ডিএক্স এর ইন্টিগ্রেশন, সেটা মানে এক্স, তাহলে এটা আলটিমেটলি এক্স লগ এক্স, ঠিক আছে? মাইনাস লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, এখানে এটার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি ইন্টিগ্রেশন করেছো একটা, তো একটা কনস্ট্যান্ট আসবে, তুমি এখানে আপাতত বসাতে পারো, ঠিক আছে? বা লাস্টে বসালেও ভুল নেই, কেননা এইটা ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন, দুটো সমাকল ধ্রুবক একসঙ্গে গিয়ে লাস্টে বসাতে পারো, বাট ঠিক আছে, এটা তুমি ইন্টিগ্রেট করেছো যেহেতু, তাই একটা ধ্রুবক আমি বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এবারে এক্স টাইমস লগ এক্স মাইনাস এক্স কেটে গেলে শুধু ডিএক্স থাকে, প্লাস c1 একটা দিলাম আমি। আচ্ছা, এবার এক্স লগ এক্স মাইনাস এটা এক্স হবে প্লাস সি, বোঝা গেছে? তাহলে লগ এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স লগ এক্স মাইনাস সি, না এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে? ওকে, চলো তাহলে তোমরা একটু দেখে নাও অঙ্কটা, কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? আর নেক্সট অঙ্ক আমরা এগিয়ে চলি, চলো এটা মুছে দিই, দিয়ে নেক্সট অঙ্ক। ওকে, নেক্সট অঙ্কটাও খুব সুন্দর, সেম প্রসেস, সেম সব কিছু। প্রথম অঙ্কটাতে কেন এতটা সময় দিলাম? যাতে নেক্সট অঙ্কটা তাড়াতাড়ি আমরা করতে পারি, তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ওকে? ওই জন্যই বলি, প্রথম যে কোনো জিনিস শিখলে একটু সময় দিয়ে শেখো। সিমিলারলি আমি এখানেও এটাকে ধরতে পারি, এটা কিন্তু আর বলবো না, আমি এক্সপ্লেন করবো না, আমার সাথে সাথে করো, না বুঝতে পারলে আবার বুঝিয়ে দেবো, চাপ নেই। ওকে, সাইন ইনভার্স এক্সটাকে ইউ ধরেছি, আর সিমিলারলি এটা মানে 1 ইন্টু এটা ছিল, তো আমি অ্যাজ ইট ইজ আগের জিনিসটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? কেননা সাইন ইনভার্সটা তো ইনভার্স ফাংশন, তো দেখো আগে আসছে আইটা, আর তারপরে অ্যালজেব্রিক, তাই জন্য আমি ইউ ধরলাম ওটাকে, এটা তো ইউ ধরার সূত্র, তাই না? ইউ কাকে ধরবে? ওকে, তাহলে এখানে আবার আমার আসছে কি না, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স কি হবে তোমার? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে তোমাদের এক্স, 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স, ঠিক আছে? ওকে, এবার এই ইন্টিগ্রেশনটা খুব সহজ, বেসিক্যালি
কেননা এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি তুমি জেড ধরো তাহলে মাইনাস 2x dx সেটাই হয়ে যাবে dz। তাহলে x dx এর যে ভ্যালুটা সেটা হবে মাইনাস হাফ dz। আচ্ছা তাহলে এখানে তোমার থাকছে x সাইন ইনভার্স x যেমন, আচ্ছা তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস dz বাই z, তাই তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখো কি হলো এখানে, কি হয়ে গেল যা, এটা রুট জেড, সরি হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বুঝতে পেরেছো? জাস্ট 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি জেড ধরেছি দিয়ে এই জিনিসটা করেছি। তুমি চাইলে এটাকে জেড স্কোয়ারও ধরতে পারতে, আমরা তো সেটাই শিখে আসছি, রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে স্কোয়ার আকারে ধরবো। আচ্ছা জেড স্কোয়ার হলে তাহলে এখানে 2z dz হতো, 2z dz হতো, ঠিক আছে? আচ্ছা তাহলে মাইনাস, তাহলে 1/2 আর 2 কেটে যাবে, তাহলে মাইনাস জেড ডিজেড হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটাই হতো, ব্যাস আর কিছু হতো না। তাহলে এখানে কি হতো, রুট জেড স্কোয়ার আর উপরে জেড, ঠিক আছে? আচ্ছা জেড আর এই জিনিসটা রুট জেড স্কোয়ার মানে কি, জেড আর উপরে জেড কেটে যাবে, ওকে ওকে। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেড প্লাস সি, ওকে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেড মানে কি, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তোমরা ভাববে যে আচ্ছা এই ইন্টিগ্রেশনটা তো আমি করলাম, এখানে আবার কেন কনস্ট্যান্ট দিলাম না? তুমি দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে? এখানে একটা c1 দিতে পারো, অসুবিধা নেই, আমি সবার লাস্টে সেটাকে দিলাম, ঠিক আছে? ওকে তবে হ্যাঁ লজিক্যালি এটা দেওয়াটা দিলে বেশি লজিক্যাল দেখাবে, ঠিক আছে? অ্যাজ সাচ আর কিছু নেই, ওকে বেশ। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তো সিমিলারলি তোমরা কি করবে, তোমরা বাড়িতে করবে HW সেটা হচ্ছে তোমার cos ইনভার্স এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশনটা করবে। কেমন করে করলে আমাকে জানাবে কমেন্টে, হ্যাঁ তোমাদের অ্যাপ্রোচটা আমি দেখতে চাই। অনেকে একটু বুদ্ধি খাটিয়ে এটা সাহায্য নিয়ে করবে, আবার অনেকে গোড়া থেকে মজদুরি করবে, যেটা তোমরা প্রেফার করছো সেভাবেই করো, কিন্তু আমাকে কমেন্টে জানাও যে কীভাবে করলে এটা, কারণ আমি জানতে খুব ইন্টারেস্ট, তাই না? তোমরা কেমনভাবে কি করছো সেটা আমার জানার দরকার, ওকে ওকে। এবার আমরা এই অঙ্কটা করি, তোমরা cos ইনভার্স এক্স ডিএক্স যেটা সেটা ইন্টিগ্রেশনটা বাড়িতে করবে, কিন্তু আমি একটু উদ্ভট করে দিলাম cos ইনভার্স রুট এক্স ডিএক্স, সেটা আমি এখন করিয়ে দিচ্ছি। কিভাবে করবো এই অঙ্কটা ভাববে হয়তো, আছে এটা ট্রিগনোমেট্রিক, এটা ইনভার্স ট্রিগনোমেট্রিক, এটা অ্যালজেব্রিক। না ভাই প্লিজ এই ভুলটা করো না, হাত জোড়ো করছি আমি, কেননা এই রুট এক্সটা, এই গোটা জিনিসটা কিন্তু cos ইনভার্সের ভিতরে আছে, তাহলে এই গোটা জিনিসটাই ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। এমন তো নেই এখানে যে cos ইনভার্স এক্স আছে টাইমস রুট এক্স, তবে এটা অ্যালজেব্রিক হতো, এটা ইনভার্স ট্রিগনোমেট্রিক হতো, কিন্তু এটা তো পুরোটাই ইনভার্স ট্রিগনোমেট্রিক, তাই না? তাই জন্য এটাকে কোন অর্ডারে আমরা ধরবো, এখানে শুধু একটা ফাংশন আছে, তাহলে দ্বিতীয় ফাংশনটা অবভিয়াসলি 1 হবে, তো সেটা অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক ফাংশন, তার আগেই ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, অর্থাৎ এই গোটা জিনিসটাকে ইউ ধরবো, ধরলে আমাদের জিনিসটা খুব সহজ হয়ে যাবে। ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ডিডিএক্স করলে আমরা এটা একবারেই করে দিই, এটা পাবো, তাই না? cos ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন, আচ্ছা এটা তো এক্স ছিল না, তাহলে চেন রুলের জন্য এটা হয়ে যাবে এটা, ঠিক আছে? বোঝা গেল? cos ইনভার্স রুট এক্স তার ডেরিভেটিভ করো, সেটা করলে এটা আসবে, এটা HW, ঠিক আছে? এটা তোমরা করো নিজেরা। আচ্ছা এটা হলো, আর তার সাথে ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন 1 dx, ওকে আর dx, ওকে ওকে ওকে। তাহলে cos ইনভার্স রুট এক্স ডিএক্স, আচ্ছা এই যে মাইনাস সাইনটা আছে এটা কি আমরা একেবারে এদিকে দিয়ে প্লাস করতে পারি? হ্যাঁ করেই দিই, অসুবিধা নেই, প্লাস করেই দিই। আচ্ছা হ্যাঁ, তো এখান থেকে এই 1/2টাও বাইরে নিয়ে চলে আসতে পারি আমরা, থাক অসুবিধা নেই। আচ্ছা এটা করলে কি হবে বলো তো, এক্স আসবে তাই না, ইন্টিগ্রেশন 1 dx মানে তো এক্স, আচ্ছা এক্স উপরে আর একটা রুট এক্স নিচে, তাহলে রুট এক্স আর এক্স কেটে গিয়ে একটা রুট এক্স শুধু উপরে থাকবে, তাহলে রুট এক্স বাই মাইনাস এক্স স্কোয়ার, বোঝা গেল? এইভাবে যদি আমরা লিখি এটাকে dx, ঠিক আছে? ঠিক আছে, কোনো ভুল নেই এখানে, না এখানটা আর কোনো ভুল নেই, অ্যাপারেন্টলি আমাদের ঠিক আছে, ভালো কথা। এবার এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। কি সমস্যা? তোমরা এই যে ইন্টিগ্রেশনটা এটা কিভাবে করবে,
এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু এইটা ইন্টিগ্রেট করার জন্য আমাদের কিন্তু একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে। কি সাবস্টিটিউশন একটু ভাবো তোমরা, তারপরে আমি বলে দিচ্ছি, ভাবো একটু নিজেরা। ওকে, ভাবো ভাবো ভাবো। আচ্ছা এক সেকেন্ড, একটা সিলি মিস্টেক হয়ে গেছে এখানটায়। আমি এক্ষুনি দেখলাম, তোমাদেরকে ভাবতে দিয়ে দেখলাম, ভেবো না, ভুল হবে। দেখো, কস ইনভার্স এক্স এটাকে ডেরিভেটিভ করলে এটা আসে। আচ্ছা, তুমি কস ইনভার্স রুট এক্সটাকে ডেরিভেটিভ করছো, সেটা কি আসা উচিত? 1 - 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? রুট এক্সের স্কোয়ার। আচ্ছা, রুট এক্সের স্কোয়ার মানে কি এখানে এক্স, তাই না? আচ্ছা, তুমি রুট এক্সকে যেহেতু এক্স ভেবেছো, তাই জন্য আবার তার ডেরিভেটিভ 1/2 রুট এক্স। ঠিক আছে, এইখানটায় আমার ভুল হয়েছিল, তাই জন্য এই জায়গাটায় একটু কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, কি কেয়ারফুল না, এই জায়গাটায় কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার হবে না। যদি কস ইনভার্সের মধ্যে এক্স থাকতো তাহলে এটা এক্স স্কোয়ার হতো, যেহেতু এটা রুট এক্স ছিল তাই রুট এক্সের স্কোয়ার মানে এক্স। ঠিক আছে, এই জায়গাটা একটা মিস্টেক হয়ে গেছিলো, তো আই এম সো সরি তার জন্য। এবার তোমরা ভাবো, এবার ইন্টিগ্রেশনটা তোমরা ভাবো কি করে করবে। ভেবেছো? পজ করে ভেবেছো? না ভাবলে পজ করে ভেবে নাও, আমি করে দিচ্ছি এবার। ঠিক আছে, খুব সহজ। এখানে এটা কেন ভাবতে বললাম, এটা আমি এর আগে শিখিয়েছিলাম, একটা মনে হয় দীর্ঘতে শিখিয়েছিলাম, মনে হয় মেথড অফ সাবস্টিটিউশনের প্রথম এক্সারসাইজে দীর্ঘোত্তর ধর্মী, আই গেস, যত সম্ভব। এটা একটা স্পেশাল কাইন্ড অফ সাবস্টিটিউশন, তাই জন্য আমি এটা নিয়ে এত বদার্ড। কেমন সাবস্টিটিউশন না, ট্রিগনোমেট্রিক সাবস্টিটিউশন। দেখো, 1 মাইনাস এক্স আছে, এক্স আছে, 1 মাইনাস এক্স মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হলে খুব ভালো হতো না জিনিসটা, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু, যদি আমি কস স্কোয়ার বা থিটা বা সাইন স্কোয়ার থিটা ধরি, লেট এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। কেন ধরলাম? যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরতাম। তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরতাম, যেহেতু এটা 1 মাইনাস এক্স আছে তাই এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরলাম। এটা ধরলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে নিচে, তাহলে এটা অ্যাকচুয়ালি কস স্কোয়ার থিটা হবে, তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, কস থিটা হবে, আর উপরে সাইন থিটা হবে, সাইন থিটা বাই কস থিটা হবে, এবং ডিএক্সটাও কিছু একটা সাইন থিটা কস থিটার টার্মে আসবে, এবং সেটাকে ইন্টিগ্রেট আমরা করতে পারবো ফার্দার। তাই জন্য, নইলে এটা আর তুমি কিভাবে করবে ইন্টিগ্রেশন, সেই জন্যই কিন্তু আমরা এটা করলাম। ওকে, আচ্ছা, এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা হলে ডিএক্সটা কি হবে? চেন রুল অ্যাপ্লাই করলে এটা ডেরিভেটিভ হবে 2 সাইন থিটা, আবার সাইন থিটার ডেরিভেটিভ হবে আমাদের কস থিটা ডি থিটা, ব্যাস। তাহলে অ্যাপারেন্টলি বা এসেনশিয়ালি এটা আমরা যদি করি, রুট এক্স মানে কি? এখানে শুধু সাইন থিটা। আচ্ছা, ডিএক্স মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। ওকে, ওকে ওকে। আর নিচে কি আসবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, রুট কস স্কোয়ার থিটা মানে কস থিটা। তো কস থিটা ঘেঁচে এক, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আসছে এখানটায়, 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, 1 মাইনাস কস 2 থিটা সেটা মানে কি? 2 সাইন স্কোয়ার থিটা না? আমরা তো সাইন স্কোয়ারওয়ালা টার্মের ইন্টিগ্রেশন করতে পারি না, এটা আমি 1000বার বলে আসছি যে এই ধরনের জিনিসপত্রের ইন্টিগ্রেশন হয় না মাথায় স্কোয়ার কিউব থাকলে, সেটাকে আমি লিনিয়ারে ভেঙে নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে ডিরেক্ট একটা লিনিয়ারের ফর্মুলা পেয়ে যাচ্ছে, এর মাথায় কোনো স্কোয়ার নেই, কিচ্ছু নেই। তাই জন্যে আমরা 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখবো 1 মাইনাস কস 2 থিটা আর ডি থিটা। ঠিক আছে, ওকে, এইগুলো আমি একটু মুছে দিই, কেমন? নাহলে জিনিসটা কনফিউজিং লাগবে। আচ্ছা, ওকে, এবার কি করতে হবে? ইন্টিগ্রেশন 1 ডি থিটা, তার মানে থিটা হবে এখানে মাইনাস, কসের ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস সাইন হয় না, ঠিক আছে? ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়, ইন্টিগ্রেশন কিন্তু প্লাস সাইন হয়। তাহলে সাইন 2 থিটা আর 2 থিটা মানে থিটার কোএফিসিয়েন্ট কি ছিল? 2 ছিল, সেই 2টা দিয়ে ডিভাইড হয়। এগুলো আমি শিখিয়েছি তোমাদের, আশা করি এগুলোতে কোনো সমস্যা নেই। আচ্ছা, বেশ, তাহলে হ্যাঁ, এবার এটা প্লাস সি। আচ্ছা, থিটা মানে কি ছিল বলো তো? আচ্ছা, প্রথম কথা আমাদের থিটাটাকে সাবস্টিটিউট করতে হবে। থিটা মানে কি ছিল? থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স, তাই না? এদিকে রুট এক্স করে দাও, দিলে তোমাদের হয়ে যাবে কি? সাইন থিটা, আর সাইন ইনভার্স রুট এক্স সেটাই হয়ে যাবে আমাদের থিটা। তো আমি থিটার জায়গায় তো আমি এটা বসাতেই পারি,
সাইন ইনভার্স রুট এক্স মাইনাস, আচ্ছা সাইন টু থিটার জায়গায় কি বসাবো? আচ্ছা সাইন টু থিটা তার মানে কি? সাইন টু থিটা, সাইন টু থিটা, তাহলে সাইন টু থিটা তার মানে হচ্ছে টু সাইন থিটা কস থিটা। আচ্ছা টু সাইন থিটা মানে কি? রুট এক্স। কস থিটা মানে কি বলো? কস থিটা মানে 1 মাইনাস রুট এক্স, তাই তো? 1 মাইনাস রুট এক্সই তো কস থিটা রে বাবা। হ্যাঁ সরি 1 মাইনাস রুট এক্স, রুট 1 মাইনাস এক্স, সরি। হ্যাঁ তো এই জিনিসটা আসছে বেসিক্যালি এসেনশিয়ালি। তাহলে টু আর এখানে কি হচ্ছে রুটের মধ্যে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, ঠিক আছে? ব্যাস এই জিনিসটা। ওকে তাহলে এখানে আমাদের হাফ ইন্টু এই জিনিসটা টু এক্স টাইমস 1 মাইনাস এক্স প্লাস সি। হ্যাঁ কেননা এটাকে আমাদের থিটাতে রাখা চলবে না, তাই জন্য থিটা থেকে এক্সে আমরা আনলাম। এগুলো সব সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন চ্যাপ্টারের কনসেপ্ট। সাইন ইনভার্স রুট এক্স মাইনাস টু আর হাফ কেটে যাবে, এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে? ওকে তাহলে এখান থেকে আবার আমরা এই যেটা মাঝে সেরাম লিখতেই পারি, যেটা মাঝে সেরাম লিখতে পারি। এই লাইনে যেহেতু আমরা ইন্টিগ্রেশনটা করে দিয়েছি তো এটারও ইন্টিগ্রেশন করে দিই, এক্স কস ইনভার্স রুট এক্স। এই লাইনে যেটা মাঝে সেরাম লিখে দেবো, লাস্ট লাইনে আমাদের হবে এক্স কস ইনভার্স রুট এক্স প্লাস এই জিনিসটা। ওকে বোঝা গেল? অঙ্কটা সুন্দর, হাততালি, স্মাইল। ওকে চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। কেমন বোঝা গেছে আশা করি? পজ করে টুকে নাও বা দেখে নাও। ওকে তো আমাদের এটা লাস্ট অঙ্ক, আর আমি দুটো এক্সট্রা এইচডব্লিউ দিলাম, কেননা তুমি সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন দেখলে, কস ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন দেখবে, ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন তোমরা সিমিলারলি করতে পারবে, আবার সেখান থেকে তুমি কট ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন করতে পারবে। এই দুটো কিন্তু নন ট্রিভিয়াল জিনিসপত্র, খুব একটা সহজ নয়, মোটামুটি লেভেলের। যদি তোমরা বুঝে থাকো, বাই পার্টস বুঝে থাকো কনসেপ্টটা, এবং সাইন ইনভার্সের অঙ্কটা যদি বুঝে করে থাকো, তাহলে তোমরা আরামসে এই দুটো ইন্টিগ্রেশন করতে পারবে। আর যদি না বুঝে থাকো তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তো এই দুটো কিন্তু তোমরা করবে ভালো করে, এবং করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের অ্যাপ্রোচটা কীভাবে নিলে, বা একটু যদি পারো তো ইলাবোরেট করে দেবে যতটা তোমরা লিখতে পারো কমেন্টে, ঠিক আছে? আচ্ছা তো আমাদের এই লাস্ট অঙ্কটা করে আমরা এই ক্লাসটা শেষ করবো, এবং আশা করি এই ক্লাসটার পরে তোমাদের বেসিক জায়গাটা আর কোনো অসুবিধা হবে না। এর পরের জায়গাগুলোতে আমরা বেশ কিছু ফর্মুলা ডিরাইভ করবো, বেশ কিছু তোমার টাইপ থাকলে সেগুলো কীভাবে অ্যাপ্রোচ নিতে হয়, যেটা আমরা লাস্ট মেথড অফ সাবস্টিটিউশনেও দেখেছিলাম, সেই ধরনের কিছু ফরম্যাট এখানে দেখবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা এই অঙ্কটাও তোমাদের পরীক্ষা দেওয়ার মতো একটা অঙ্ক, 2 নম্বরে দিলেও দিতে পারে, ভালো অঙ্ক এটা। এখানে সাবস্টিটিউশনের কনসেপ্ট আছে, বাই পার্টসেরও কনসেপ্ট আছে, কিউট অঙ্ক। আমি যদি এক্সামিনার হতাম এটা কিন্তু 2 নম্বরে দিতাম। ওকে চলো দেখা যাক এবার এই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা এটা তো আমি দেখেই বুঝতে পারছি যে ই এর মাথায় এই যে বিচ্ছিরি জিনিসপত্র থাকতে পারে না, শুধু ই টু দি পাওয়ার এক্স ভদ্রভাবে থাকলো, ই টু দি পাওয়ার 2x থাকলো, ই টু দি পাওয়ার 3x থাকলো, সেটা আমরা মেনে নিতে পারি। কিন্তু এই যে বিচ্ছিরি জিনিসপত্রগুলো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকা মানে চোখ বন্ধ করে, ই এর মাথায় কসের ভিতরে এগুলো থাকা মানে চোখ বন্ধ করে এদেরকে আগে সাইড করার চেষ্টা করবে। সাইড করা মানে লেট এই জিনিসটা ইকুয়াল টু জেড ধরে নেবে, তারপরে দেখবে এগোনোর চেষ্টা করবে কিভাবে কি এগোতে পারো। তো এটা ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস 2x dx ইকুয়ালস টু dz, রাইট? এটাই হবে। আচ্ছা বেশ, তাহলে x dx এর ভ্যালু কত হবে? মাইনাস হাফ dz। ওকে তাহলে x dx এর একটা ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা তাহলে হেন্স x স্কোয়ারের ভ্যালু কত হবে? মাইনাস জেড। মাইনাস এক্স স্কোয়ার যদি জেড হয় তাহলে এক্স স্কোয়ারটা কত? মাইনাস জেড। আচ্ছা কেন আমি এক্স স্কোয়ারের ভ্যালু বের করলাম? কেন একটা জিনিস এখানে দেখো, এখানে এক্স কিউব আছে, এটাকে আমরা দুভাগে ভাঙতে পারি, এক্স স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এক্স ডিএক্স এর ভ্যালুটা যদি আমরা বের করে নিই, আবার এক্স স্কোয়ারের ভ্যালু যদি বের করে নিই জেড দিয়ে, তাহলে পুরোটাই আমরা জেড দিয়ে সাবস্টিটিউট করবো, আর এই জিনিসটা তো জেড দিয়ে সাবস্টিটিউট হয়েই আছে। তাহলে চলো এই হচ্ছে কনসেপ্ট, আর কিছুই না ভাই, মুখস্থ করে কোনো লাভ নেই। এটার বদলে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার এক জায়গায় আর এক জায়গায় এক্স ডিএক্স, তাই না? কারণ এখান থেকে খুব সহজে এগুলো বেরিয়ে গেছে আমাদের। ওকে তাহলে এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় জেড বসিয়ে দাও, এক্স স্কোয়ারের জায়গায় তুমি মাইনাস জেড বসিয়ে দাও, আর এক্স ডিএক্স এর জায়গায় তুমি বসিয়ে দাও মাইনাস হাফ ডিজেড। ওকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস হটিয়ে দাও, হাফটাকে বাইরে নিয়ে চলে এসো, অঙ্কটা কি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ পিদ্দিসা অঙ্ক, একদম প্রথমেই আমরা এই অঙ্কটা করেছি। সহজ অঙ্ক, ইয়েস সহজ অঙ্ক। ওকে চলো করেই দিই একেবারে পুরো।
আচ্ছা, যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এক্সপোনেনশিয়াল ফাংশনকে সবসময় ইন্টিগ্রেশন করাটা সুবিধা হয়, তাই জন্য এটাকে ভি ধরে নেবো আর এটাকে জেড ইউ ধরে নেবো। তাহলে ইউ ধরলাম, ভি ধরলাম, তাহলে প্রথমে ইউ কনস্ট্যান্ট, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশনের ভিতরে যাকে কনস্ট্যান্ট রেখেছিলাম তার ডেরিভেটিভ, ঠিক আছে, বেশ, তার ডেরিভেটিভ ইনটু একে একবার ইন্টিগ্রেশন করেছি আবার ইন্টিগ্রেশন করব, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন। আচ্ছা ব্যাস, তারপরে গোটাটা যেহেতু ইন্টিগ্রেশন দিয়েছি তাই একটা বাইরে ডিজেড, ব্যাস এই হচ্ছে আমাদের ফর্মুলা, আর কিছুই নেই এখানে। তাহলে এখানে হাফ হবে, ওকে, আর এখানে দেখো জেড ই টু দি পাওয়ার জেড হবে মাইনাস, এখানে দেখো 1 হবে, ডিজেড বাই ডিজেড মানে 1, মানে ডি ডি জেড অফ জেড মানে 1, এটা করলে ই টু দি পাওয়ার জেড, তাহলে আলটিমেটলি 1 ইন্টু ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড আবার ই টু দি পাওয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশন, তাহলে শুধু ই টু দি পাওয়ার জেড একেবারে করে দিলাম। আচ্ছা এবারে অনেকে এই অবধি রেখে দেবে, কেননা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পর অনেকে ল্যাদ লাগবে, গা ব্যথা করবে, দিয়ে ছেড়ে দেবে, দিয়ে পরের অঙ্ক যাবে, আর এক্সামিনার কেটে নেবে এখান থেকে 1 নাম্বার, কেননা তুমি এখানে জেড অবস্থায় ফেলে রেখেছো, এক্সে আনোনি, তাই জন্যে এটা মাথায় থাকে যেন সাবস্টিটিউশন করলেই কিন্তু যতই যে কারুকার্য করো লাস্টে গিয়ে কিন্তু এক্সের টার্মে আনতে হবে, প্রকাশ করতে হবে। ওকে, জেড এর বদলে তুমি কি লিখতে পারবে, হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ার, ইয়া, আর ই টু দি পাওয়ার জেড এর বদলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা এখান থেকে তুমি কি কমন নিতে পারবে দেখো তো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর টুটা তো এখানে থাকছেই, তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার প্লাস 1, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, বোঝা গেছে? সহজ অঙ্ক ছিল, হ্যাঁ সহজ অঙ্ক ছিল, একটু ভাবনা চিন্তা ছিল, হ্যাঁ একটু ভাবনা চিন্তা ছিল, তো এই একটু একটু করে ভাবতে ভাবতে তোমরা একদিন অনেকটা ভাবতে শিখে যাবে, এবং কবে যে তোমাদের কম্পিটিটিভ লেভেলের প্রিপারেশন হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। শুধু পরপর অঙ্কগুলো করো, বুঝে বুঝে করো, ব্যাস, কম্পিটিটিভে এইটাই লাগে, আর কিচ্ছু লাগে না, ঠিক আছে, যে বুঝে বুঝে করতে হবে, কেননা কম্পিটিটিভে অনেক নতুন নতুন অ্যাপ্রোচ তোমরা শিখবে, সেগুলো যদি না লজিক্যালি বুঝতে পারো পরীক্ষার হলে কিভাবে নামাবে অঙ্কগুলো, তাই জন্য কনসেপ্টটা বিল্ড করতে হবে, ঠিক আছে। আর এবারে তো ডেসক্রিপটিভ প্রশ্ন, আন্দাজে ঠিক মারলে তো হবে না, তোমরা ধরা পড়ে যাবে, তাই জন্য আগে মক টেস্ট দেওয়ার অভ্যেসটা তৈরি করো পরপর, কেননা ডেসক্রিপটিভ প্রশ্ন তোমরা কিন্তু আন্দাজে ঠিক মারতে পারবে না, তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে, এবং এই ফরম্যাটের সাথে তোমাদের কিন্তু পরিচিত হতে হবে। আচ্ছা তোমরা যদি টিউশন ব্যাচে যারা পড়ছো তারা যদি মক টেস্ট টিউশন স্যারের কাছে দাও তো সেটাও দাও, অথবা কোনো মক টেস্ট ব্যাচ কিনতে পারো কোথাও থেকে, ভালো জায়গা থেকে, চাইলে তোমরা আমাদের থেকে মক টেস্ট দিতে পারো, আমি কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা রেজিস্টার করবে, সেখানে কিন্তু মক টেস্টের যাবতীয় যা ডিটেলস আছে, কত ফিস বা কেমন কি সিস্টেম আছে, সেই সিস্টেমটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তো সেই ফর্মটা একবার পড়ে নেবে, ফর্মে রেজিস্টার করে নেবে, আর যদি চাও তো ইনস্ট্যান্ট তখনই পে করতে পারো ফিসটা, ওখানে কিউআর দেওয়া থাকবে, অথবা তোমরা চাইলে সেটা পরে তোমরা ফিসটা দিতে পারো, যখনই তোমরা ফিসটা দেবে তখনই তোমাদেরকে এনরোল করিয়ে নেওয়া হবে। যদিও মক টেস্টটা আমি নিচ্ছি না, কেননা আমি পুরোপুরি এখন ইউটিউবে ফোকাস করছি, আমি এখন পেড ব্যাচ বা এগুলোর দিকে আমি এখন যাচ্ছি না, ইউটিউবটা ভালো করে আগে করবো, কেননা যারা পড়তে পারছে না অ্যাকচুয়ালি ফিস দিয়ে তাদেরকে যাতে একটু হেল্প করতে পারি, তো সেই দিক থেকে। আর এটা যিনি নেবেন তিনি একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, একজন ম্যাডাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, বর্তমানে পাস আউট গভর্নমেন্ট কলেজ থেকে, তো তিনি WBCHSC বোর্ডে অনেকদিন থেকে পড়ান, তাই তার কাছে যদি তোমরা দিতে চাও তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন মিলিয়ে কিন্তু তোমাদের মক টেস্ট পেপারটা সেট হবে। তো 6টা মক টেস্ট থাকবে, ডিসেম্বরের এন্ড থেকে শুরু হবে এবং জানুয়ারির এন্ডে শেষ হবে। তো তোমরা সেই 6টা মক টেস্ট দেওয়ার মাধ্যমে, নিজেদের পেপার অ্যানালিসিস করার মাধ্যমে, পার্সোনালি খাতা চেক করানোর মাধ্যমে কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে পারো। যদি মক টেস্ট দিতে ইচ্ছুক হও তাহলে কমেন্টে দেওয়া যে লিঙ্কটা আছে সেটা তোমরা অবশ্যই ভিজিট করবে, ফর্মটা ফিল আপ করবে, ব্যাস তোমাদের রেজিস্ট্রেশন রান হয়ে যাবে, বাকিটা তোমরা পরে জেনে যাবে, ঠিক আছে। আর নেক্সট পার্টটা আমি অবশ্যই দেবো, কেননা শুরু যখন করেছি শেষ তোমাদের করতে হবে, কেননা জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো ডাউট থাকে প্লিজ কমেন্টে জানাও, আমি সেটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। চলো বাই।